ঘন্টার পর ঘন্টা দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে খুব কম খরচে এরকম এক হাঁড়ি মিষ্টি দই খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। একদম পারফেক্টভাবে তৈরিও হয়ে যাবে আর খেতেও দারুণ সুন্দর লাগবে। একবার খেলে মিষ্টির দোকান থেকে আর দই কিনে খাওয়া একেবারে ভুলে যেতে হবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ। প্যাকেটগুলো কেটে গুঁড়ো দুধটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি কাপ মেপে 3 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জল। এবারে এই গরম জলের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। লিকুইড দুধের চাইতে এমনি সাধারণত গুঁড়ো দুধ দিয়ে দই পাতলে কিন্তু সেই দইয়ের স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। তো খুব ভালো করে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে জলটাকে এইভাবে মিশিয়ে পাতলা করে নিলাম। তো এবার এটা আমি সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। আর ততক্ষণে এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। তো এই টক দইটা আমি এরকম একটা ছাঁকনির মধ্যে সম্পূর্ণটা ঢেলে নেব। টক দইয়ের মধ্যে অনেক সময় এক্সট্রা একটু জল থেকে থাকে, তো অবশ্যই সেই জলটা এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে। সেই জন্য এই অবস্থায় আমি কিছুক্ষণ এটাকে এইভাবে রেস্ট রেখে দেবো, ততক্ষণে সম্পূর্ণ জলটা কিন্তু ঝরে যাবে। তো এখানে আমি একটা মাটির পাত্রে আজকে দইটা পাতবো, সেই জন্যে একটা মাটির পাত্রে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা টক দই। সামান্য একটু টক দই হাঁড়ির মধ্যে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে চিনিটাকে এই অবস্থায় রেখে দেব। আস্তে আস্তে যখন দেখবেন চিনিটা এরকম সাইড দিয়ে গলতে শুরু করছে, তখন এইভাবে একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। প্রথম থেকে নাড়ার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে যখন চিনিটা গলতে শুরু করবে তখন এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে পুরো চিনিটা কিন্তু একদম গলে একটা ক্যারামেল পর্যায়ে চলে আসবে। তো এইভাবে যদি চিনিটাকে ক্যারামেল করে নিই তাহলে দইয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, মানে লালচে ভাব চলে আসবে দইয়ের মধ্যে। তবে খেয়াল রাখবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু সমস্ত দইটাই তেতো হয়ে যাবে। তো এই চিনির ক্যারামেলের মধ্যে এখনও কিন্তু দানা চিনির ভাবটা রয়ে গেছে। তো আরও কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর সমস্ত চিনিগুলো কিন্তু এরকমভাবে গলে গেছে আর একদম পারফেক্ট ক্যারামেল তৈরি হয়ে গেছে। তো এবার কিন্তু আরও জাল দিলে ক্যারামেলটা এবার আস্তে আস্তে পুড়ে যাবে। তো গ্যাসটা সেই জন্য আমি পুরোপুরি অফ করে দিলাম। তো এবার আগে থেকে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা এবার অল্প অল্প করে প্রথম অবস্থার মধ্যে দিয়ে দেবো। নইলে একসঙ্গে যদি সব দুধ দেন তাহলে দেখবেন একদম কড়া ছাপিয়ে উতলে আসছে। তো সেই জন্যে প্রথম অবস্থায় কিন্তু অল্প অল্প করে দুধ দিতে হবে। তারপরে ফুটানাঙ্ক একটু কমে আসলে বাকি সম্পূর্ণ দুধটা এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ দুধটা এর মধ্যে দেওয়ার পর গ্যাসটা আবারও অন করে দেব। আর এই অবস্থায় চিনি ক্যারামেলটা কিন্তু একদম দুধের মধ্যে জমাট বেঁধে গেছে। তো এটা প্রথম অবস্থায় সেই জমাটটাকে ভাঙার কোনো দরকার নেই। আস্তে আস্তে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন দেখবেন ক্যারামেলটা কিন্তু এমনিতেই দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি হাই করে দিয়েছি। আর এই দেখুন আস্তে আস্তে ক্যারামেলটা কিন্তু গলতে শুরু করছে। দুধটা এরকম মিনিট 2 মতো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার মধ্যেই দেখবেন ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে এরকম মিশে যাবে। কিন্তু তবে মাঝে মধ্যে হাতাখানা তুলে নিয়ে দেখবেন যে তলায় হয়তো একটু দলাভাব থাকতেও পারে। তো এবার দেখুন ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে। আর এই অবস্থায় কিন্তু দুধের ঘনত্বটাও খুব সুন্দরভাবে গাঢ় হয়ে আসে। তো কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি আর জাল দেবো না, গ্যাসটা পুরোপুরি অফ করে দেব। আর এই দুধটাকে হালকা একটু ঠান্ডা হতে দেব, কেননা এটা কিন্তু এখন খুব তাপ আছে। তাই এইভাবে একটু নেড়ে চেড়ে খোলা হাওয়ার তলায় এইভাবে রেখে দেবো।
আর ততক্ষণে যে টক দইটা আগে থেকে জল ঝরাতে দিয়েছিলাম, দেখুন কতটা এক্সট্রা জল বেরিয়েছে। এবার শুকনো এই টক দইটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে এই টক দইটাকে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। তো দইটাকে এরকম ফেটিয়ে নিয়ে একদম ক্রিমের মতো করে নিয়ে আসতে হবে। নিজেরাই বুঝতে পারবেন যখন এর মধ্যে এরকম একটা ক্রিমের মতো টেক্সচার চলে আসবে। এই দেখুন এর মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই, খুব সুন্দরভাবে একদম ক্রিমের মতো হয়ে গেছে টক দইটা। তো এ পর্যায়ে এই দইটা আমি এখানে রেখে দিচ্ছি। এবার আগে থেকে যে দুধটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম তার তাপমাত্রা কিন্তু আগের থেকে অনেকটাও কমে এসছে। দই পাতার জন্য যদি এই জাল দেওয়া দুধটার তাপমাত্রা ঈষৎ উষ্ণ থাকে তাহলে কিন্তু সেই দই একদম পারফেক্ট হবেই হবে। তো এবারে ঈষৎ উষ্ণ এই গরম দুধটাকে আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে 2 হাতা মতো নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে এবারে এটাকে আরেকবার ফেটিয়ে নিচ্ছি, যাতে দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশে যায়। তাহলে এটা একটু পাতলাও হয়ে আসবে। এর ফলে আগে থেকে যে দুধটা জাল দিয়ে নেওয়া ছিল তার সাথে এই টক দইটা মেশাতে সুবিধাও হবে। তো সমস্ত ফেটিয়ে রাখা টক দইটা আমি এই দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই টক দইটা খুব ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নেব। তো প্রথম অবস্থায় আমি কাঁটা দিয়ে মেশাচ্ছিলাম, তারপরে হাতা দিয়েই কিন্তু মিশিয়ে নিচ্ছি, কেননা কাঁটা দিয়ে মেশালে পরে ওপর থেকে দেখবেন একটা ফেনা মতো উঠে আসে, যার জন্য দইটা যখন বসে যায় তখন সেই ফেনাটাকে দেখতে কিন্তু একটু বাজে লাগে। আর এইভাবে হাতা দিয়ে মেশালে দেখুন কোনো ফেনা উঠবে না, খুব সুন্দরভাবে কিন্তু দইটার সাথে মিশেও যাবে। তো এখানে ঘনত্বখানা দেখুন না ঘন না পাতলা মতো হবে। দই পাতার জন্য একদম রেডি হয়ে গেছে এই দুধটা। এবার আগে থেকে যে ভাঁড়টা আমি নিয়ে রেখেছিলাম তার মধ্যে সমস্ত এই দুধটা নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঘনত্ব কিন্তু খুব একটা বেশি গাঢ়ও না, আবার একেবারে পাতলা থেকেও না। দুধটা সম্পূর্ণটা দেওয়ার পর হাঁড়িটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে এভাবে, যাতে ভিতরে কোথাও কোনো হাওয়া না থেকে থাকে। এইবার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা প্লেট এইভাবে চাপা দিয়ে দিলাম, ওপর থেকে একটা ব্ল্যাঙ্কেটও এর ওপর থেকে এইভাবে চাপিয়ে দিলাম। এই অবস্থায় আমি পুরো 7 ঘন্টা এটাকে এইভাবে রেখেছিলাম। এবার আমি কম্বলটা সরিয়ে নিয়ে 7 ঘন্টা পর প্লেটটা এখান থেকে তুলে নিচ্ছি। আর দেখুন দইটা কত সুন্দর এখানে বসে গেছে। আমি হাঁড়িটা উল্টে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর বসেছে। যে হাঁড়িটা এইভাবে উল্টে নিলেও কিন্তু দইটা এখান থেকে পড়ে যাচ্ছে না। কত কম খরচে দেখুন 1 হাঁড়ি দই কত সহজে তৈরি হয়ে গেল। তো এবার এটা আমি ওপর থেকে একটা এইভাবে কাগজ চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। একটা রাবার ব্যান্ডের ওপর থেকে চাপিয়ে দিলাম, কেননা ফ্রিজে অনেক সময় বরফের জন্য জল পড়তে পারে, তার জন্য ওপর থেকে একটা কাগজ কিন্তু অবশ্যইভাবে দিয়ে দেবেন। এবার আমি 10 মিনিট মতো এটাকে ফ্রিজ আপ করে রাখবো। 10 মিনিট ফ্রিজে রাখার পর এবার আমি কাগজটা এখান থেকে তুলে নিচ্ছি। আর দেখুন দইয়ের কিন্তু কালারটা আরও সুন্দর চলে এসেছে ফ্রিজে রাখার পর। আর এখন ঠান্ডা ঠান্ডা দই কার না খেতে ভালো লাগে। বাড়িতে খুব সহজেই এভাবে অন্তত একবার বানিয়ে খেয়ে দেখুন। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কিছুটা দই হাঁড়ি থেকে কেটে নিয়ে আমি একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দইটা কত সুন্দর দেখুন থকথকে মতো হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।